আমাকে ছটফট করতে দেখে হারু সেই বিকৃত মুখটা আমার একদম সামনে এনে আগুন চোখে আমার দিকে তাকিয়ে বলল, এত ছটফট করলে বেঁচে যাবি ভেবেছিস তুই? এত সহজে তো তুই পার পাবি না এখান থেকে। তুই আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে, এবং নিজেকে যুক্ত করে নিতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ইউটিউব চ্যানেলে নিয়মিত আমরা নিয়ে আসছি আমাদের মেম্বার্সদের জন্য এক্সক্লুসিভ কিছু গল্প, যেগুলো শুনতে পাবেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সরা। তাই যদি এখনও নিজেকে 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে এক্সক্লুসিভ মেম্বার্সের তালিকায় যুক্ত না করে থাকেন, তাহলে এক্ষুনি করে ফেলুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন আমাদের একটি বহুল প্রচলিত এবং পরিচিত চরিত্র ভবানী দাদু সিরিজের আরও একটি নতুন গল্প, লক্ষ্মীর প্রতিশোধ। আজকের গল্প পাঠে থাকছে আর্য, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন ইশিকা হাজরার কলম থেকে ভবানী দাদু সিরিজের গল্প লক্ষ্মীর প্রতিশোধ। কাল একবার ঘোষেদের বাড়িতে হানা দিতে হবে, বুঝলি? ওদের ওই বাগানের দক্ষিণের গাছটায় এত বেশি আম হয়েছে যে গাছটা তার ভার সহ্য না করতে পেরে একেবারে নুইয়ে পড়েছে। স্যার সেদিন বলছিলেন না যে কারো কষ্ট দেখলে তাকে সাহায্য করতে হয়? গুলি নীলুর খাপছাড়া কথা বুঝতে না পেরে বলল, হ্যাঁ, স্যার তো সব সময় বলে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। নীলু নিজের কপাল চাপড়ে নাটকীয় ভঙ্গিমায় বলল, আরে পাগল, ওই ছোট গাছটায় অত আম হয়ে গাছটার উপর কত পরিমাণে ভর দিচ্ছে, গাছটার কি তাতে কষ্ট হয় না? ওর বোঝা কমানোর দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। আর কাজটা আমাদের কাল দুপুরে বাড়ি ফেরার পথেই করতে হবে, বুঝলি? নীলুর কথা শুনে বুঝতে বাকি রইল না। ছেলেটা ঘুরিয়ে ফিরিয়ে ওই ঘোষেদের আম বাগানে গিয়ে আম চুরির কথাই বলছে। নন্টে আর ভ্যাবলাই ব্যাপারটা বুঝতে পেরে পেয়ারা খেতে খেতেই মিচকে হাসি হাসল। নন্টে বলল, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তাহলে ভালো কাজটা কালই করতে হবে, বুঝলি? কিন্তু ওই ঘোষ বাড়ির বিদু দাদুর কড়া পাহারা ডিঙিয়ে যাব কি করে? গুলি এসব কথা আগামাথা কিছুই বুঝতে পারল না। বলল, ধুর বাবা, তখন থেকে তো তোরা নিজেরাই বলে যাচ্ছিস, আমাকে তো কিছুই বলতে দিচ্ছিস না। মুখ গোমড়া করে বিরক্তি প্রকাশ করে গুলি কথাগুলো বলে উঠে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই নন্টে ওর হাত ধরে এক টানে আবার বসিয়ে দিল। বলল, মাথা মোটা, আজ তো গাধা একটা, কিছু বোঝে না। কাল কিছু একটা উপায়ে বিদু দাদুর চোখে ধুলো দিয়ে ওই গাছ থেকে কয়েকটা আম হাফিস করতে হবে। গুলি সব শুনে কিছু একটা বলতে যাবে, তার আগে আমি বললাম, আচ্ছা আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, তোদের দলে কিন্তু আমি নেই। হ্যাঁ, ওই বিদু দাদু যদি একবার ধরতে পারে তাহলে ওর মোটা লাঠি আমার পিঠে পড়বে। ও বাবা, আমি ওসবে নেই বাবা, তোরা যা করার কর, আমি যাব না। হ্যাবলাই আমার কথার মাঝেই ফোড়ন কেটে বলল, আরে বাবা, তখন থেকে দেখছি তোরা একটু বেশি চাপ নিচ্ছিস। এত ভাবিস না, বুঝলি? ওই বিধু দাদু দুপুরে ভাত খেয়ে 2 থেকে 5টা একেবারে লম্বা ঘুম দেন, ওই সময়টাই আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু আমরা তো দুপুরের সময় স্কুলে থাকবো, তাহলে কাজটা হবে কেমন করে? আমার মনে হয় কাজটা দুপুরে না করে সন্ধ্যার দিকে করাই ঠিক হবে। তখন কেউ দেখতে পেলেও অন্ধকারের মধ্যে আমাদের বুঝতে পারবে না। নীলুর কথা শেষ হতেই গুলি হাঁসফাঁস করে উঠল, ধুর বাবা, তখন থেকে তো তোরা নিজেরাই বলে যাচ্ছিস, আমাকে তো কিছুই বলতে দিচ্ছিস না। গুলির মুখ ফোলানো দেখে
ওকে শান্ত করে আমি বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমরা সবাই চুপ করলাম। হ্যাঁ, তুই কি বলবি বল। আমার কথা শুনে সকলে মুখে আঙুল দিয়ে বসে রইল। গুলি সবার দিকে চেয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, বলল, মা সন্ধেবেলায় বাড়ি থেকে বেরোতে মানা করেছেন, কারণ সন্ধ্যের পর থেকেই তেনারা নাকি বাইরে ঘুরে বেড়ান। ধর আমার রূপ ধরেই তোদের সামনে চলে এলো, আর তোরা বুঝতেও পারবি না। তবে শুনেছি ওদের পাটা নাকি উল্টো থাকে। কি তখন থেকে তেনারা তেনারা করছিস বলতো? তেনারাটা কারা সেটা আগে বল। আর পা পেছনের দিকে মানে? কার আবার পা পেছনের দিকে হয়? গুলির কথা শুনে আমরা ভয় পেলেও নুনটে হাসতে হাসতে বলল, ধুর, এসব আজগুবি কথা, এরম আবার হয় নাকি? নুনটের কথা শেষ হতে না হতেই ওর কথা রেশ ধরে একটা গলা ভেসে এলো ওই দরজার বাইরে থেকে। সেদিকে তাকিয়ে দেখি ভবানী দাদু ঘরে প্রবেশ করেছে। উনি আমাদের সামনে এসে দাঁড়িয়ে নুনটের দিকে মুখ ফিরিয়ে ভ্রু কুঁচকে বললেন, কে বলেছে তোদের এসব ভূত পেতনি বলে কিছু হয় না? এসব মিথ্যে কথা। আমি যদি বলি ভূত পেতনি এদের সবার অস্তিত্ব এই পৃথিবীতে আছে, আমি নিজে তার সাক্ষী। ভবানী দাদুর কথা শুনে গুলি নিজের পক্ষে একটা মানুষ পেয়ে একেবারে গলা চড়িয়ে বলল, দেখ দেখ, আমি এতক্ষণ ধরে বলছিলাম, তোরা কেউ বিশ্বাস করছিলে না। এবার তো দাদু নিজেও বললো ভূত আছে। দাদু তো আর মিথ্যা বলবে না। দাদু মিথ্যে বলবেন না সে কথা আমরাও জানি, কিন্তু আপনিই বলুন দাদু, ভূত হোক বা মানুষ, কারোর কি এরকম উল্টো দিকে পা হতে পারে? নুনটের কথা শুনে মুচকি হাসলেন দাদু। তারপর ঘরের কোণে রাখা কাঠের চেয়ে টেনে এনে তাতে বসে আমাদের বললেন, গুলি উল্টোপাল্টা কিছুই বলেনি। উল্টো দিকে পা মানুষের না হলেও পেতনি বলে এক ধরনের ভূতেদের হয়। ওদের চেনার উপায় বলতে পারি সেটাই। ওদের বৈশিষ্ট্যই ওদের উল্টোনো পা। আর একবার যদি এরকম পেতনির খপ্পরে পড়িস, বুঝে যাস তোদের বাঁচার আশা একেবারে শেষ। আমিও তো একবার এরকমই পেতনির খপ্পরে পড়ে ভেবেছিলাম আমার জীবনটা বোধহয় ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, এই তো তোদের সামনে দিব্যি সুস্থ স্বাভাবিক হয়ে বসে রয়েছি। দাদুর কথা শুনে আমরা পাঁচজন একে অপরের মুখের দিকে তাকালাম। দাদুর কথার মধ্যে আমরা পাঁচজন যে নতুন গল্পের গন্ধ পেয়েছি সেটা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেই বোঝা যায়। কিন্তু আমাদের কিছু বলার আগেই দাদু হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার এরকম ভাবে যাওয়ার দিকে আমরা সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মিনিট পাঁচেক পরেই দাদু আবার হাসি মুখে ঘরে ফিরে এলেন, আর ওনার পেছনে হরি কাকাও এলেন। দাদু ঘরে প্রবেশ করে নিজের চেয়ারে বসে হরি কাকাকে উদ্দেশ্য করে বললেন, নাও নাও হরি, সবার হাতে তাড়াতাড়ি বাটিগুলো দাও দেখি। নে, এবার যত ইচ্ছে খা তোরা। তবে এবার কাল ভুল করেও বিধু ঘোষের বাড়িতে লুকিয়ে চুরিয়ে যেন আম পাড়তে না যাওয়া হয়, বলে দিলাম। দাদুর কথাগুলো শুনে প্রথমে আমরা ভয় চমকে উঠেছিলাম, কিন্তু পরে হরি কাকা আমাদের সবার হাতে আম মাখার বাটিগুলো দিতেই আমরা মনের আনন্দে খেতে শুরু করলাম। দাদু, এই তুমি তুমি কি করে জানলে আমরা কাল আম চুরি করতে যাব? আর তাছাড়া ঘর থেকে এক্ষুনি বেরিয়ে ওইটুকু সময়ের মধ্যে এগুলো আনলেই বা কোত্থেকে? আমার কথা শুনে দাদু হাসলেন, বললেন, সে না হয় পরে বলছি, কিন্তু এই পেতনি নিয়ে গল্প শোনার জন্য যে তোরা তখন থেকে আঁকু পাঁকু করছিস, সেটা নিয়ে আগে একটা ব্যবস্থা করি। কি বলিস তোরা, শুনবি নাকি পেতনির গল্প? দাদুর কথা শুনে আমরা সকলেই হই হই করে উঠলাম। দাদু নিজের মুখে গল্প শোনানোর কথা বলছে, মানে সেটা তো আমাদের কাছে একেবারে মেঘ না চাইতেই জল। গুলি মুখের মধ্যে আম চিবুতে চিবুতে দাদুকে উদ্দেশ্য করে বলল, দাদু, আপনি সত্যি সত্যি পেতনি দেখেছেন? ওদের কেমন দেখতে হয়? আচ্ছা, ওরা কি ঘাড় মটকে দেয়? আমরা সকলে গুলির সাথে গলা মেলালাম। নীলু বলল, দাদু, আপনি বললেন ওদের খপ্পরে পড়েছিলেন,
কিন্তু ওদের থেকে মুক্তি পেলেন কিভাবে? এত সহজে ছেড়ে দিল আপনাকে? এত সহজে কি আর ছাড় পাওয়া যায়? তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। তবে জানিস, এর শেষটা বড় অদ্ভুত ভাবে হয়েছিল। পেতনি শব্দটা সংস্কৃত প্রেতিনী শব্দ থেকে এসেছে। পেতনি সম্পর্কে জানবি যখন, একেবারে নামের অর্থ থেকেই জেনে নে। যাই হোক, এসব ভূত সাধারণত যে কোনো মানুষের আকৃতি ধারণ করতে পারে, এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে। পেতনিরা সাধারণত ভীষণ বদমেজাজি হয় এবং কাউকে আক্রমণের আগে পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে। পেতনিদের আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো তাদের পাগুলো পেছনের দিকে ঘোরানো। এমনিতে মানুষের রূপে থাকলে ওদের বোঝার উপায় নেই, তবে ওদেরকে চেনার একটা উপায় আছে, সেটা হলো ওদের পা দেখে। যদিও এরা সাধারণ নারীর বেশ ধরে থাকতে পারে, কিন্তু তারপরও তাদের পাগুলো পেছনের দিকে ঘোরানো থাকে। বাবা, তাহলে তো বেশ ভয়ের ব্যাপার। এরপর থেকে রাত দুপুরে কেউ ডাকতে আসলে আগে তার পায়ের পাতাটা লক্ষ্য করব। বলা তো যায় না কখন কি হয়ে যায়। ও দাদু, আপনি গল্প বলা শুরু করুন, আর অপেক্ষা করতে পারছি না। এতক্ষণে দাদু একটু হেসে গল্প বলা শুরু করলেন। তখন আমার বয়স ওই 30-32 হবে। প্রায় অনেক বছর হলো ডাক্তারি করছি। বেশ নাম ডাক হওয়ায় বিভিন্ন জায়গায় ডাকও পড়তো আমার। সেখানে গিয়ে রোগী দেখার পাশাপাশি নানা রকমের অভিজ্ঞতাও সঞ্চয় হতো। তোরা আবার ভেবে নিস না সবটাই ভূতের অভিজ্ঞতা। নানা রকম মানুষ, সেখানকার পরিবেশ, সবকিছু থেকেই অভিজ্ঞতা হয়েছে আমার। যাই হোক, একদিন বিকেলের দিকে আমার চেম্বারে বসে রোগী দেখছি, এমন সময় হঠাৎই আমার ছোটবেলার বন্ধু অনন্তের আগমন। ওর সাথে ওর স্কুলের সহশিক্ষক চন্দনবাবু, ওনার স্ত্রী রমা দেবী আর ওনাদের মেয়ে মাধবী। অনন্তকে প্রথমে দেখে আমি খানিক অবাক হয়ে গেছিলাম, তবে বহুদিন পর সাক্ষাৎ হওয়ায় বেশ ভালোই লাগছিল। আসলে মাধবীর চিকিৎসার জন্যই অনন্ত ওনাদের আমার কাছে নিয়ে এসেছিল। ওদেরকে কয়েকদিন আমার বাড়িতে থাকার কথা বললেও ওরা সেদিন সন্ধ্যে ট্রেনে গ্রামে ফিরে গিয়েছিল। ওই ঘটনার 2 দিন পর অনন্তর কাছ থেকে চিঠি পেয়েছিলাম। ওষুধে নাকি কাজ দিয়েছে, মাধবী আগের থেকে ভালো আছে। চিঠিটা পড়ে একটু শান্তি পেলাম। ওই দিন রাতেই আবার গ্রামের ঠিকানা থেকে আর একখানা চিঠি পেলাম। গ্রামের বাড়িতে জমি জমা নিয়ে নাকি সমস্যা শুরু হয়েছে, তাই আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে গিয়ে পৌঁছই। প্রথমে যাওয়ার ইচ্ছে না থাকলেও পরে কি মনে হতে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। সেই মতোই পরের দিন রোগী দেখে সন্ধ্যে ট্রেনে রওনা দিলাম। প্রায় 9টা নাগাদ গ্রামে এসে পৌঁছে হাজারো ভাবনায় ডুবে অন্যমনস্ক হয়ে অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম একজন মহিলা নির্জন পথের মধ্যে 2 হাঁটুর মাঝে মুখ গুঁজে বসে আছেন। আলো আঁধারি পরিবেশে মহিলাটির চেহারা স্পষ্ট বুঝে উঠতে পারছিলাম না। এদিকে মনের কৌতূহল বেড়ে চলেছে। আসলে তখনকার দিনে গ্রামের রাতে 9টা মানে মাঝ রাতের সমান। তাছাড়া গ্রামের এই রাস্তাটার পাশে শুধু সারি সারি গাছের লাইন, বাড়ি ঘর জনবসতি নেই বললেই চলে। সেদিন আবার আকাশে মেঘের ঘন ঘটা থাকায়
আশপাশটা যেন আরো বেশি করে অন্ধকারের অতলে ডুবে গিয়েছিল। তার মধ্যে অমন নিশুতি রাতে নির্জনে একজন মহিলা রাস্তার পাশে বসে থাকাটাই বড় বেমানান। মহিলাটিকে অমনভাবে বসে থাকতে দেখে আমি অবাক হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে ভাবছি ওনাকে ডাকবো কিনা। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর গলা খাঁকড়ে নিজের উপস্থিতি বোঝানোর চেষ্টা করলেও সেদিক থেকে কোনো উত্তর এলো না। কয়েকবার শুনছেন শুনছেন বলে হাঁক দিলেও ওনার তরফ থেকে কোনো উত্তর এলো না। কি একটা মনে হতে আমার থেকে 5 হাত দূরে বসে থাকা মহিলাটির দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম মহিলাটি উঠে দাঁড়িয়েছেন। আমি সামনে এগোতে গিয়েও থেমে দাঁড়ালাম। লক্ষ্য করলাম ওনার পেছন থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপরেই একটা রিনে রিনে হাসির শব্দে সামনে তাকিয়ে দেখলাম এতক্ষণ ধরে যাকে মহিলা ভাবছিলাম সে অষ্টাদশীর এক সুন্দরী যুবতী। বাতাসে ভেসে থাকা সেই আগুনের স্ফুলিঙ্গের হলদেটে আলোয় তার মুখখানা বড়ই মায়াবী লাগছিল। আমি প্রায় মন্ত্রমুগ্ধের মতো কতক্ষণ সেদিকে তাকিয়েছিলাম মনে নেই। থেকে থেকে মৃদু হাসির তালে তার শরীরটা একটা নির্দিষ্ট লয়ে দুলে উঠতে লাগলো। আমিও আমার বাহ্যিক জ্ঞান চিন্তা ভাবনা ভুলে তার সামনে এগিয়ে যেতে লাগলাম। এত রাতে এই নির্জন পথে একজন অষ্টাদশী কন্যার উপস্থিতি যে আমার জন্য বিপদের হতে পারে সেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে একবারের জন্য মনে হয়নি। শুধু বারবার মনে হতে লাগলো তার সান্নিধ্যের প্রয়োজন আমার। 1 পা 2 পা করে এগোতে এগোতে যখন মেয়েটার একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম তখনও তার মুখে হাসির রেশটুকু বজায় রয়েছে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ্য করলাম তার আগুনের ওই কাঁপতে থাকা হলদেটে আলোয় মুখের আদল পরিবর্তিত হতে শুরু করেছে। ধীরে ধীরে তার চোখের কোটরে মণি অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ ধরে তার যে মায়াবী মুখের আদলে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম সেই মুখের আদল বদলে মেয়েটা একটা ভয়ানক বিকৃত চেহারা ধারণ করতেই আমি ভয়ে চমকে উঠলাম। কিছুক্ষণ আগের মুগ্ধতা ভালো লাগার রেশ কেটে গিয়ে শরীরের মধ্যে বয়ে গেল ভয়ের ঠান্ডা হিমেল স্রোত। প্রচণ্ড ভয়ে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো মুখের পাশ দিয়ে। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির বদলে ফুটে উঠতে লাগলো ক্রূর হাসি। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো তার দেহের উচ্চতা। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি একবার চিৎকার করে উঠে চোখ বন্ধ করলাম আসন্ন বিপদের আশঙ্কায়। ভয়ের চোটে নিঃশ্বাস বন্ধ করে রেখে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর্যন্ত আশপাশ থেকে কোনো শব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে আবারও অবাক হলাম। কোথায় সেই নারী মূর্তি, কোথায় সেই আগুনের স্ফুলিঙ্গ? চারপাশের পরিবেশটা আগের মতোই রয়েছে, আর আমিও সেই আগের একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। মুহূর্তের জন্য মনে হলো এতক্ষণ ধরে সবটাই স্বপ্ন দেখছিলাম, সবটাই মিথ্যে। কিন্তু মাঝ রাস্তায় এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে সেও কি সম্ভব? নিজের কপালে হাত দিয়ে অনুভব করলাম কপালে এখনো বিন্দু বিন্দু ঘাম জমে আছে। আমি আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে সামনের দিকে রাস্তা ধরে পা চালিয়ে হাঁটতে শুরু করলাম। মনে মনে ভাবলাম বাড়ি পৌঁছে সব সত্যি মিথ্যের সমাধান করা যাবে। অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে সামনে থেকে আসা কারোর সাথে ধাক্কা খেয়ে
তাল সামলাতে না পেরে দুজনেই মাটিতে দুই দিকে ছিটকে পড়লাম। সামনের মানুষটা পড়ে গিয়ে হালকা আর্তনাদ করে উঠল। আমি পকেট থেকে টর্চটা তাড়াতাড়ি জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি অনন্ত মাটিতে পায়ের আঙুল ধরে বসে রয়েছে। টর্চের তীব্র আলোয় চোখ মুখ কুঁচকে বন্ধ করেই ওর সামনের মানুষটাকে দেখেই না বলল, টর্চ যখন সঙ্গে নিয়েই ঘুরছেন তখন আগে বের করেননি কেন? এই অন্ধকারের মধ্যে অন্ধের মতো হাঁটছিলেন নাকি? আচমকা অনন্তকে দেখে একটু ঘাবড়ে গেলেও মনের মধ্যে খানিক ভরসা পেলাম। আমি নিজেকে স্বাভাবিক করে ওর কথার উত্তর না দিয়ে বললাম, এত রাতে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিলি? পাগলা কুকুরে তাড়া করেছে নাকি? অনন্ত প্রথমে আমায় দেখে অবাক হয়ে গেলেও পরে কুশল জিজ্ঞাসা করে গম্ভীর গলায় বলল, চন্দনবাবুর বাড়িতে যাচ্ছি, ওনার মাথা ফেটে গেছে, এখন আসি বুঝলি। তুইও বাড়ি যা, এতটা পথ এসেছিস, তুই একটু জিরিয়ে নে, কাল সকালে কথা হবে। এই দাঁড়া দাঁড়া, আমিও যাব তোর সাথে। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তুই এইমাত্র এলি। ওর কথা শেষ করতে না দিয়ে বললাম, এসব না বলে চল তো, এই অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে না থেকে চল তাড়াতাড়ি। অনন্তর সাথে কথা বলার মাঝে কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই পেছন ফিরে দেখলাম সেখানে কেউ নেই। সমস্ত জায়গাটা ফাঁকা। টর্চের আলোয় আরো কয়েকবার জায়গাটা দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। মনে মনে ভাবলাম ওইটা হয়তো সত্যি আমার মনের ভ্রম হবে। অনন্ত আমার কাজকর্ম দেখে ভ্রু কুঁচকে বলল, তোর আবার কি হলো? পিছনের দিকে টর্চ মেরে কি দেখছিস? না, সেরকম কিছু না, চল তুই। অনন্ত আর আমার কথার বিরোধিতা না করে ওর সাথে আমাকে নিয়ে চন্দনবাবুর বাড়ির দিকে হাঁটা দিল। একবার ভাবলাম ব্যাপারটা অনন্তকে বলি, কিন্তু পরক্ষণেই ওর চিন্তিত মুখটা দেখে চুপ করে গেলাম। প্রায় মিনিট 15 পর অন্ধকারের মধ্যে হেঁটে চন্দনবাবুদের বাড়িতে পৌঁছতে দেখি চন্দনবাবুর মাথায় ব্যান্ডেজ করা, চোখ বন্ধ করে উনি বিছানায় শুয়ে রয়েছেন, আর ওনার পাশে বসে রমাদেবী নিঃশব্দে কেঁদে চলেছেন, আর মাধবী চুপটি করে বসে চন্দনবাবুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাদেরকে ওখানে দেখে রমাদেবী নিজেকে আর ধরে রাখতে না পেরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। চন্দনবাবু ধীর গলায় বললেন, রমা, আমি ঠিক আছি। ওই দেখো, ডাক্তারবাবুও এসেছেন। রমাদেবী কিছু না বলে ফোঁপাতে ফোঁপাতে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। চন্দনবাবু নিজের মেয়েকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, আপনারা বসুন। তা আপনাদের খবর দিল কে? আর ডাক্তারবাবু, আপনি কবে এলেন? আমি আজ একটু আগেই পৌঁছলাম। বাড়ি ফেরার সময় রাস্তায় অনন্তর মুখে আপনার কথা শুনে এখানে এলাম। তা এসব হলো কি করে? চন্দনবাবু চুপ করে অনন্তর দিকে তাকিয়ে রইলেন। অনন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানেন তো গ্রামের অবস্থা ভালো নেই, তাও কেন যে রাত দুপুরে বেরোতে গিয়েছিলেন? আর যদি সত্যি কিছু একটা হয়ে যেত, কি হতো বলুন তো? তার মুখোমুখি পড়েছিলেন নাকি? চন্দনবাবু আমার দিকে তাকিয়ে ঢোক গিলে বললেন, হ্যাঁ, তার মুখোমুখি হয়েই আজ প্রাণ হাতে করে বাড়ি ফিরেছি। আর একটু দেরি হলে বোধহয় তোমাদের সঙ্গে এই সাক্ষাৎ আমার আর হতো না। ওদের দুজনের অমন কথাবার্তা শুনে মনের মধ্যে একটা খটকা লাগলো। বললাম, আজ গ্রামে কি কিছু হয়েছে? তখন থেকে আপনাদের মুখে শুনে যাচ্ছি রাত দুপুরে না বেরোনোই ভালো, কেউ নাকি আপনার উপর আক্রমণ করেছে। এরকম হলে আপনারা তার প্রতি পদক্ষেপ নিচ্ছেন না কেন? মানুষের সাথে লড়াই করা যায় ডাক্তারবাবু, অশরীরীদের সাথে লড়বো কেমন করে? ওদের সাথে কি আমরা সাধারণ মানুষেরা পারি? একবার ওদের সামনে পড়া মানেই মৃত্যু নিশ্চিত। এই যে দেখুন না, আজ মৃত্যুর কবল থেকে ফিরে এসেছি আমি। ওনার কথা শুনে আমার কিছুক্ষণ আগের ঘটনাটার কথা মনে পড়ে গেল। আমি অবাক কণ্ঠে ওনাকে জিজ্ঞাসা করলাম,
এই গ্রামে অশরীরীদের আগমন হয়েছে, কিন্তু এসব কবে থেকে হলো, কি করে হলো? অনন্ত হতাশ স্বরে বলল, জানি না রে, কি করে কেমন করে এর শুরু হয়েছে কিছুই জানি না। শুধু এইটুকু জানি, এর শুরু 1 সপ্তাহ আগে বিজয় কাকুর মৃত্যু দিয়ে। এরপর থেকেই গ্রামের মানুষ একটা মেয়েকে রাতের দিকে ঘুরে বেড়াতে দেখেছে। প্রথম ব্যাপারটা কেউ আমল দেয়নি, সবাই ভাবতো কোনো বাড়ির বউ হয়তো দরকারে বেরিয়েছে। কিন্তু তারপর থেকেই ওই মেয়ে যে যে জায়গায় উপস্থিত হতে লাগলো, সেখানেই মৃত্যু নিশ্চিত হতে লাগলো। আর শুধু তাই নয়, বিভিন্ন মানুষের রূপ ধারণ করেও ঘর থেকে মানুষকে বিভ্রান্ত করে তুলেছে। তাই আশেপাশে গ্রামের সব মানুষ ভয়ে একেবারে তটস্থ হয়ে রয়েছে। চন্দনদা আজ তার খপ্পরেই পড়েছিল। সত্যি ভগবানের অশেষ কৃপায় উনি সুস্থ আছেন। অনন্তর কথা শেষ হতেই আমি মনে মনে বুঝলাম, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মিথ্যে নয়। আমি নিজেও কিছু মুহূর্ত আগে তার কবলে পড়েছিলাম, কিন্তু ভগবানের অশেষ কৃপাতেই যে আমি এখনো বেঁচে আছি, তাই মনে মনে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। তবে ওনাদের দুজনকে সে সমস্ত কথা না বলে চন্দনবাবুকে বললাম, আপনি যখন সবটাই জানতেন তখন বেরোলেন কেন? এরকমভাবে প্রাণের ঝুঁকি নেওয়াটা তো আপনার একদম ঠিক হয়নি। চন্দনবাবু ভীত কণ্ঠে বললেন, আমি নিজের ইচ্ছা যাইনি, বিশ্বাস করুন। তাহলে আপনি বাড়ির বাইরে গেলেন কি করে? একটা ঢোক গিলে একটু থেমে চন্দনবাবু বললেন, বলছি। আজ সন্ধ্যার সময় স্কুলের পরীক্ষার খাতা দেখতে বসেছিলাম। হঠাৎ এমন সময় হারু, মানে আমার এক ছাত্র, সে এসে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমায় কয়েকবার ডাকতে, সেদিকে তাকিয়ে দেখি সে কাঁদো কাঁদো মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সব ফেলে রেখে ওর কাছে এগিয়ে গিয়ে বললাম, কিরে, কি হয়েছে? এই সন্ধেবেলা এখানে কি করছিস? হারু কিছুক্ষণ চুপ থেকে বলল, একবার আমার বাড়ি যাবেন স্যার, মায়ের শরীরটা খুব খারাপ, চলুন না একবার। সবাইকে কত করে বললাম, কিন্তু কেউ শোনেনি, আপনি একবার চলুন না। ওর কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি না করে রমাকে হাঁক দিয়ে জানিয়েই হারুর সাথে বেরিয়ে পড়লাম। পিছন থেকে রমা কয়েকবার ডাকলেও সেসবে কান্না দিয়েই চললাম ওর সাথে ওর বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখে থমকে দাঁড়ালাম। দেখলাম হারুর পাটা আমাদের সাধারণ মানুষদের মতন সামনে নয়, বরং অস্বাভাবিকভাবে ওর পা দুটো পেছনের দিকে ঘোরানো। জিনিসটা চোখে পড়ার মুহূর্তেই আমি থমকে দাঁড়ালাম। সামনে হারু নিজের মতন বকে চললেও আমি মূর্তির ন্যায় পিছনে থমকে দাঁড়িয়ে রইলাম। আমার সাড়া না পেয়ে হারু নিজেও থমকে দাঁড়ালো। তারপর কিছুক্ষণের নিস্তব্ধতা আমার ভিতরে ধীরে ধীরে আরো ভয়ের সঞ্চার করতে লাগলো। ভাবলাম একবার এগিয়ে গিয়ে হারুর মুখোমুখি হই। তারপরই ভিতর থেকে আর এক সত্তা জানান দিল, এই মুহূর্তে যদি এখান থেকে না যাই তবে আমার মৃত্যু নিশ্চিত। হারু তখনও নিশ্চুপভাবে সামনের দিকে মুখ করে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি মনের মধ্যে সাহস সঞ্চয় করে পিছনে ফিরতেই হাতকে উঠলাম। আমার মুখের সামনেই হারুর মুখটা। হ্যাঁ, শুধু ওর গলা আর মুখটাই আমার সামনে ভেসে রয়েছে। ওর চোখের মণি দুটো ধবধবে সাদা, মুখের মধ্যে ফুটে উঠেছে কুটিল হাসি। আমি ভয়ে ভয়ে পিছন ঘুরে দেখলাম ওর শরীরটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, শুধু ওর গলাটা লম্বা হয়ে আমার সামনে এসে থেমেছে। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় আমার প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা। তাও কোনো মতে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় কথা বলতে গিয়ে বুঝলাম আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমার করুণ অবস্থা দেখে হারু অট্টহাসি হেসে বলল, ভয় পেয়ে গেলেন নাকি স্যার? হ্যাঁ, ভয় পেয়ে গেলেন? আমি হারু, হারু গো, আপনার ছাত্র। এত ভয় পাচ্ছেন কেন?
আমার উল্টো পা দেখে ভয় পাচ্ছেন নাকি আমার গলা শুনে? কথাটা বলার পরেই ওর গলাটা আরো লম্বা হয়ে আমার শরীরটাকে শক্ত করে পেঁচিয়ে মুখটা আমার ঘাড়ের কাছে এনে ফিস ফিস করে বলল, আমার সাথে যাবেন তো স্যার আমার বাড়ি? আমি নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করতেই ধীরে ধীরে ও নিজে থেকেই আমায় ছেড়ে দিল। তারপর ওর লম্বা গলাটা ধীরে ধীরে ছোট হয়ে নিজের জায়গায় ফিরে গেল। চুপ করে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল হারু। এরপর হঠাৎই শান্ত পরিবেশে ধীর মৃদু কান্নার শব্দে আমি চমকে উঠলাম। কান্নার উৎস খোঁজার জন্য এদিক ওদিক তাকাতে দেখলাম হারু সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে উঠছে। আমি কি করব বুঝতে না পেরে আগের কথা ভুলে ধীর গতিতে ওর দিকে এগিয়ে গেলাম। মনে মনে সাহস সঞ্চয় করে ওর কাঁধে হাত রাখতেই ওর হাতটা উঠে এসে আমার গলাটা পেঁচিয়ে ধরল। ওর বিকৃত মুখটা ওপরের দিকে তুলে আমার দিকে তাকাতেই আমি ভয় চিৎকার করে উঠলাম। কিন্তু আমার চিৎকার ওই অন্ধকারের মধ্যে কারোর কানে গিয়ে পৌঁছলো কিনা সন্দেহ। যত বেশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম তত বেশি করে ওর লিকলিকে হাতগুলো আমার গলাটা পেঁচিয়ে ধরতে লাগলো। সেই সাথে ওর বড় মুখের হাঁ থেকে বেরিয়ে আসা লকলকে লাল জিভটা আমায় পরখ করে নিচ্ছিল। ওর গা থেকে ভেসে আসা অদ্ভুত আঁশটে গন্ধে মনে হচ্ছিল আমার নারী শুদ্ধ সব একেবারে গলা দিয়ে বেরিয়ে আসবে। আমাকে ছটফট করতে দেখে হারু সেই বিকৃত মুখটা আমার একদম সামনে এনে আগুন চোখে আমার দিকে তাকিয়ে বলল, এত ছটফট করলে বেঁচে যাবি ভেবেছিস তুই? এত সহজে তো তুই পার পাবি না এখান থেকে তুই। হঠাৎ নিজের মধ্যে কোথা থেকে এত জোর পেলাম জানি না। নিজের প্রাণ বাঁচাতে ওকে আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে দৌড়তে লাগলাম। ওই সময় 5 মিনিটের পথটুকু আমার কাছে লক্ষ যোজন দূরত্বের মনে হচ্ছিল। ছোটার মাঝে মাঝে পিছন ফিরে একবার করে দেখেও নিচ্ছিলাম যে ও আমার পিছনে আসছে কিনা। আর সেই পিছন ফিরে দেখতে গিয়েই এই বিপত্তি। পিছন ফিরে দৌড়ানোর সময় বাড়ির কাছে এসে কিছু একটায় পা জড়িয়ে সাথে সাথে উল্টে এমন পড়লাম যে আধলা ইটটাতে মাথা ঠুকে একেবারে মাথাটাই ফেটে গেল। সত্যি বলতে আজকে যা প্রাণে বেঁচেছি তার কাছে সামান্য মাথা ফাটা কোনো ব্যাপারই নয়, বরং ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যে বেঁচে ফিরতে পেরেছি তার জন্য ভগবানকে হাজার কোটি প্রণাম জানাই। চন্দনবাবুর কথা শেষ হতেই রমাদেবী শরবত নিয়ে ঘরে প্রবেশ করে আমার দিকে ফিরে বললেন, তখনকার জন্য মাফ করবেন। আসলে ওকে নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে আপনি যে আমাদের কত বড় উপকার করেছেন সেটুকুর জন্য আপনাকে ধন্যবাদ জানানো হয়নি। তাছাড়া আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, আপনাকে বসতে না বলে কী সব যে করছিলাম। সত্যি আমি লজ্জিত, তখনকার ব্যবহারের জন্য আমি সত্যিই লজ্জিত। আর ঠাকুরপো, আপনাকে আর কি বলবো বলুন? আপনি যদি ওনার খোঁজ না দিতেন মেয়েটা আজ। ওনার কথার মাঝে আমি বললাম, এ আমার কর্তব্য। মাধবী যে ভালো আছে এই অনেক। মেয়েটাকে দেখলাম বেশ প্রাণবন্ত লাগছে আগের থেকে। রমাদেবী নিজের মেয়েকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, সবটাই আপনার জন্য। বলছিলাম আপনাদের কাছে একটা অনুরোধ আছে, দয়া করে রাখতে পারবেন? ওনার কথা শুনে আমি আর অনন্ত মুখ চাওয়াচাওয়ি করতে উনি বললেন, আসলে আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, তারপর ওর সাথে যা ঘটলো তাতে করে আমার মনে হয় আজ রাতটা আপনাদের এখানেই থেকে যাওয়া আপনাদের পক্ষে ভালো হবে। জানি না রাতের এই অন্ধকারে বাইরে আবার কোন বিপদ ওত পেতে বসে রয়েছে। আপনারা দুজনে বরং আজ এখানে থেকে যান। ঠাকুরপো, নন্দিনী নিশ্চয়ই জানে আপনি এখানে এসেছেন, আর এত রাতে আমি যে আপনাকে এই বিপদের মুখে ছাড়ব সেটাও তো না। আশা করি সে এটাও জানে। আর ডাক্তারবাবু, শুনেছি এখানে আপনার নিজের বলতে কেউই নেই, তাই আশা করি
আমার এই বাড়িতে থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ওনার কথার রেস ধরেই চন্দনবাবু বললেন, রমা কিছু ভুল বলেনি। কিছু না হলেও আজকে আমি যেই বিপদের মুখে পড়েছি তারপর তো এত রাতে আপনাদের একা ছাড়ার কোনো মানেই হয় না। আজকের রাতটা এখানেই থেকে যান আপনারা। ওনাদের কথা শুনে আর কিছুক্ষণ আগে চন্দনবাবুর মুখে ওইসব ঘটনা শুনে আমি আর অনন্ত আজ রাতটা ওনাদের বাড়িতে কাটাবো বলে ঠিক করলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে চন্দনবাবুর মাথার ব্যান্ডেজটা নতুন করে বেঁধে দিয়ে ব্যথা কমানোর ওষুধ খাইয়ে শুতে চলে গেলাম। রাতে ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ যেন ফিসফিসিয়ে হেসে উঠছে বারবার। তার শাড়ির আঁচলখানা আমার মুখের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। আমি অপর ব্যক্তির উপস্থিতি অনুভব করতে দ্রুত চোখ মেলে তাকালাম। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যের সেই মেয়েটি। তার মুখে লেগে রয়েছে লজ্জার রেশ। শুধু হাঁ করে তাকিয়ে রইলাম ওর দিকে, কিন্তু আমার ভাবনার মাঝেই ওর রূপটা কেমন যেন বদলে যেতে লাগলো। মনে হলো ওর মুখের মধ্যে কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। জিভটা কাটা অবস্থায় মুখের এক পাশে ঝুলছে। অমন বিভৎস রূপ দেখে প্রচন্ড ভয় আমি ধরফর করে উঠে বসে চোখ খুলে দেখি ঘরে আমি আর অনন্ত ছাড়া আর কেউ নেই। ব্যাপারটা মোটেও আমার কাছে স্বাভাবিক মনে হলো না। নানা রকম চিন্তা ভাবনা ভয়ের মধ্যে দিয়ে রাতটা কাটিয়ে পরদিন সকালে চন্দনবাবুর সাথে দেখা করে ওনার মাথার ব্যান্ডেজটা বদলে দিয়ে আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব এমন সময় চন্দনবাবুদের উঠোনে দাঁড়িয়ে লক্ষ্য করলাম চন্দনবাবুদের পাশের দোতলা বাড়িতে ওপরের তলায় সামনের দিকের ঘরে একটি মেয়ে জানলায় হাত বাড়িয়ে চোখ বন্ধ করে পড়ে রয়েছে। প্রথমে ব্যাপারটায় অত বেশি গুরুত্ব না দিয়ে চোখ ফিরিয়ে নিলেও পরে কি মনে হতে সেদিকে ভালো করে লক্ষ্য করতেই দেখলাম মেয়েটার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। এর মধ্যে পাশ থেকে হালকা ধাক্কা অনুভব করতে পেছন ফিরে দেখি অনন্ত সেই দিকে তাকিয়ে রয়েছে। আমায় ওর দিকে ফিরতে দেখে ফিসফিসে গলায় বলল, ওপরের দিকে তাকা, ওই দেখ মেয়েটা কেমন করে যেন। ওর কথা শেষটা করতে দিয়ে বললাম, আমিও দেখেছি। আমাদের এইরকম ভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকাটা মোটেও ঠিক হচ্ছে না। এক্ষুনি ওদের বাড়িতে খবর দেওয়া দরকার। যেমন বলা তেমন কাজ। রমা দেবীকে পুরো ব্যাপারটা বলতে উনি নিজেও হকচকিয়ে উঠে ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে ওই বাড়ির দিকে ছুটে গেলেন। আমি আর অনন্ত ওনার পেছন পেছন গেলাম। ওই বাড়িতে পৌঁছতে দেখি ওনাদের মাঝে সকালের চায়ের আসর বসেছে। সেখানে একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, বছর 35-এর একজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলা আর মাধবীর বয়সে একটি ছেলে বসে রয়েছে। এত সাত সকালে রমা দেবীকে উদ্ভ্রান্তের মতো ওনাদের বাড়িতে প্রবেশ করতে দেখে ওনারা সকলেই অবাক হয়ে রইলেন। ওই বাড়ির মহিলাটি এগিয়ে এসে রমা দেবীর কাঁধে হাত দিয়ে বললেন, কি হয়েছে গো রামাদি? এরকম করে হাঁপাচ্ছ কেন? বাড়িতে কিছু সমস্যা হলো নাকি? দাদার আবার কিছু হয়েছে? অনন্ত কিছু বলার আগে আমি বললাম, এই বাড়ির ওপরের ঘরে যে মহিলা থাকেন ওনার বড় বিপদ। আপনারা আর দেরি করবেন না, তাড়াতাড়ি ওপরে চলুন। একজন অচেনা আগন্তুকের মুখে কথাগুলো শুনে ওনারা সকলে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইলেন। অনন্ত ওনাদের মুখের দিকে তাকিয়ে বলল, ও ঠিকই বলছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওপরে চলুন, না হলে ওনার বিপদ আরো বেশি বাড়বে। দয়া করে এখানে আর সময় নষ্ট করবেন না। অনন্তর কথা মতো ওনারা সকলে ওপরের নির্দিষ্ট ঘরের সামনে গিয়ে হাঁক ডাক করেও ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে একে অপরের দিকে জিজ্ঞাসু চোখে তাকালেন। বাইরে থেকে আমরা যে দৃশ্য দেখে এসেছি তাতে আমি একেবারে নিশ্চিত
যে ভেতরের মহিলাটি দরজা খুলবেন না। তাই আর এক মুহূর্ত দেরি না করে অনন্তকে ইশারা করে ঘরের দরজা ভাঙার কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর দরজা খুলতে দেখি মেয়েটি একই ভঙ্গিতে এখনো জানলার সামনে বসে রয়েছে। রমা দেবী আর ওই মহিলাটি দরজা খোলা মাত্রই অপেক্ষা না করে ওই অচৈতন্য মহিলাটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধীরে সুস্থে বিছানায় শুইয়ে দিলেন। ওই মহিলাটি হু হু করে কেঁদে উঠে বললেন, বোন আমার, চোখ খুলে তাকা, একবার তাকা। ও মা, মা গো দেখো না, ওর হাত বেয়ে রক্ত পড়ছে যে। আমি নিঃশব্দে এগিয়ে গিয়ে অচৈতন্য মহিলাটির হাত ধরে পালস রেট চেক করে একটু নিশ্চিন্ত হলাম। তারপর ওনার ডান হাতটা তুলে দেখলাম কোনো ধারালো অস্ত্র দিয়ে বেশ গভীরভাবে ক্ষত সৃষ্টি হয়েছে। ওনার গলার চারপাশেও বেশ গভীর ক্ষত। আমি আর দেরি না করে ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। সামনে বসে থাকা মহিলাটি তখনও কেঁদে চলেছেন। আমি মালিনী দেবীর ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়ে বললাম, চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবেন। আমার কথার মাঝেই রূপা দেবী আরো জোরে কেঁদে উঠে বললেন, না না, ওকে কিছুতেই আর ঠিক হতে দেবে না। ও আমার বোনটাকে তিলে তিলে শেষ করে ফেলবে। কিছুতেই বাঁচতে দেবে না, কিছুতেই সংসার করতে দেবে না ওকে। ওনার কথা শুনে বৃদ্ধাটি বললেন, কি সব বলছো তুমি বৌমা? কি শান্তিতে থাকতে দেবে না মালিনীকে? কার কথা বলছো? হ্যাঁ? বৃদ্ধার প্রশ্নে চমকে উঠে রূপা দেবী আমাদের সকলের দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে উপস্থিত সকলের কথা মনে করে বাকি কথাটা আর শেষ করলেন না উনি। ঘরে থাকা ভদ্রলোকটি আমার দিকে এগিয়ে এসে বললেন, আমি এই বাড়ির বড় ছেলে রঞ্জিত, আর মালিনী হলো আমার ছোট ভাই রাজদীপের স্ত্রী। আর যে সবে মাত্র ঘর থেকে বেরিয়ে গেল সে আমার স্ত্রী রূপা। আসলে বেশ কিছুদিন ধরেই বাড়িতে এরকম সমস্যা চলছে। মালিনীর আচরণেও বেশ পরিবর্তন এসেছে কিছুদিন ধরে। রাত বিরেতে মাঝে মাঝেই ছাদে গিয়ে শুয়ে থাকা কিংবা পুকুর পাড়ে পা ঝুলিয়ে এলো চুলে বসে থাকা, এই সমস্ত নিত্য দিনের অভ্যেসে পরিণত হয়েছে। আর আমরা গিয়ে যখন ওকে ডাকি তখন যেন সমস্ত কিছু ভুলে যায়। ওর মনেই থাকে না যে একটু আগে কি করেছিল। আমার ভাই কাজের জন্য একটু বাইরে গেছে, তাই এই সমস্ত ওর কাছে অজানা। তাই কিছুতেই কিছু সিদ্ধান্ত নিতে পারছি না আমরা। তবে আজকের এই ঘটনা তো আরো বেশি ভাবিয়ে তুলেছে আমাদের। আমি ওনার কথা শুনে বললাম, আমার মনে হয় ওনার কিছু সমস্যা তৈরি হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওনার চিকিৎসার ব্যবস্থা করুন। আমাদের কথার মাঝেই রমা দেবী চিৎকার করে উঠলেন। আমরা সকলে ওনার দিকে ফিরে তাকাতে দেখি মালিনী বিছানার উপর উঠে বসেছে। শুধু তাই নয়, উনি নিজের বাঁ হাতের ওপরে নিজেই শক্ত করে কামড়ে ধরে আছেন। ওনার চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। মুখ দিয়ে এক ধরনের গো গো করে শব্দ করে চলেছেন এক নাগারে। তারপর হঠাৎ করেই নিজের হাত কামড়ানো ছেড়ে দিয়ে হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে এসে বিছানার পাশে রাখা নিভে যাওয়া লণ্ঠনটা আমাদের দিকে ছুঁড়ে দিয়ে একটা অদ্ভুত ভারী গলায় বললেন, আর কতদিন বাঁচিয়ে রাখবি ওকে? এবার তোকে যেতেই হবে। আমার জায়গা নিয়েছিল না, আমার শরীর নিয়েছিল, আমার সব কিছু কেড়ে নিয়েছিল। আমার ঘর সংসার, আমার মানুষ সবই নিয়েছিল। এবার আমি ওর সব কিছু কেড়ে নেব, সব কিছু। তারপর মাথাটা অদ্ভুতভাবে ঘুরিয়ে রক্তাক্ত চোখে দেখতে লাগলো আমাদের। ওর দাঁতের মাঝে লেগে থাকা রক্ত আরো বেশি ভয়ঙ্কর করে তুলছিল ওকে।
দিনের আলোতেও এই দৃশ্য শরীরের মধ্যে একটা ভয়ের শিহরণ বইয়ে দিচ্ছিল। তারপর হঠাৎ করে মালিনী দেবী দেওয়ালের দিকে সরে গিয়ে দেওয়ালের সাথে নিজের শরীরটাকে আটকে টিকটিকির মতো দেওয়াল বেয়ে চড়তে শুরু করলেন। দৃশ্যটা দেখে বৃদ্ধা মুখে হাত দিয়ে চিৎকার করে উঠলেন। দিনের বেলা সূর্যের আলোয় চারিদিকটা আলোয় আলোকিত থাকা সত্ত্বেও ঘরের মধ্যে ঝুপ করে অন্ধকার নেমে এলো। মনে হলো সমস্ত অন্ধকার অশুভ কিছু এই ঘরে এসে উপস্থিত হয়েছে। অন্ধকারের মধ্যেই মনে হলো কেউ আর পেছনে এসে দাঁড়িয়েছে। তার গরম নিঃশ্বাস আমার কাঁধের ওপর পড়ছে। মনের মধ্যে অনেকখানি সাহস জোগাড় করে ধীরে ধীরে পেছন ফিরতেই দেখতে পেলাম হাওয়ার মধ্যে মালিনী দেবীর দেহটা উল্টো হয়ে ঝুলে আছে। ওনার মুখটা আমার কাঁধের কাছে। ওনার বিকৃত হয়ে যাওয়া মুখ থেকে মাংসপিণ্ড গলে গলে পড়ছে। আমি পেছনের দিকে সরতেই ওনার হাতটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মুখের মতো ওনার হাত থেকেও মাংসপিণ্ড গলে গলে পড়ছে। বুঝলাম এখন মালিনী দেবীর পুরো শরীরটা ওই অশরীরীর কবলে। হঠাৎ করে মালিনী দেবীর এই পরিবর্তনে হকচকিয়ে গেলেও নিমেষে নিজেকে সামলে নিয়ে মনে মনে ঠাকুরদাকে স্মরণ করলাম। মনের মধ্যে সাহস সঞ্চার করে দুপা সামনে এগিয়ে মালিনী দেবীর বাড়ানো হাতটা চেপে ধরে কিছুক্ষণ চুপচাপ দাদুর থেকে শেখা মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। আমার মন্ত্র উচ্চারণের সাথে সাথে উনি প্রচণ্ড ছটফট করে উঠলেও সময়ের সাথে সাথে শান্ত হতে লাগলেন। এরপর ওনার দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়তে ওনার হাত ছেড়ে দূরে সরে এসে দাঁড়ালাম। ঘরের মধ্যে যেমন হুট করে অন্ধকার নেমে এসেছিল তেমনি হুট করে সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আবার দিনের আলোয় আলোকিত হয়ে উঠল। এই ঘটনায় যে সকলে রীতিমতো ভয় পেয়েছে তা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তার থেকেও বেশি অবাক হয়েছেন ওনারা। আর এই ঘটনা তো সত্যি ভয় পাওয়ার মতোই বিষয়। আমি ওনাদের দিকে ফিরে চুপ থেকে বললাম, এখন যা দেখলেন তার সমস্তটাই বাস্তব থেকে অনেক দূরে, অন্য জগতের অশরীরীদের কর্ম। মালিনী দেবীর ওপরও সেরকম অতৃপ্ত আত্মার ভর হয়েছে। জানি না কিসের ভিত্তিতে সেসব বলল। আমার মনে হয় বড় কিছু হওয়ার আগেই আপনাদের পদক্ষেপ নেওয়া দরকার, না হলে ওনার প্রাণহানির ঘটনা ঘটতেও বেশিক্ষণ সময় লাগবে না। আমার কথা শেষ করতে না দিয়ে রঞ্জিত বাবু বললেন, কি পদক্ষেপ নেব বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সপ্তাহখানেক ধরে যে গ্রামে এক অশুভ শক্তির আগমন ঘটেছে সে আমরা সবাই বুঝতে পেরেছি। সেই অশরীরীর কারণে কতগুলো মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে সেও আমরা জানি। চন্দনও তো কাল একটা বড় বিপদের মধ্যে দিয়ে গেল, কিন্তু আমাদের ছোট বৌমার শরীরের মধ্যে প্রবেশ করে তার এসব কথা বলার মানেটা কি? হ্যাঁ, আচ্ছা বাকিদের মতো কি আমার ছোট বৌমা এমন করে? না না না, এরকম হতে পারে না। আচ্ছা তুমি কিছু করতে পারবে না বাবা? তখন যে ওর হাতে ধরে কিছু একটা করলে যাতে ও একেবারে শান্ত হয়ে গেল, সেই রকম কিছু একটা করে ওকে ঠিক করতে পারবে না তুমি? আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, তুমি কিছু একটা করো। আমি জানি তুমি পারবে। দয়া করো বাবা, এই বুড়ো বাপটার ওপর একটু দয়া করো বাবা, একটু দয়া করো। ওনার কান্না দেখে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, আমার একটু সময় দিন, আমি কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করব। ওনাদের এক প্রকার আশ্বস্ত করে আমি আর অনন্ত বেরিয়ে পড়লাম নিজেদের ঘরে ফেরার উদ্দেশ্যে। তো সেদিন ওখান থেকে ফিরে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। অনন্ত যদিও অনেক করে ওর বাড়ি যাওয়ার কথা বলেছিল, কিন্তু ওর প্রস্তাব নাকচ করে নিজের বাড়িতেই উঠেছিলাম। বহুদিন পর গ্রামে এসে নিজের বন্ধ ঘরের দরজা খুলতেই একটা ভালো লাগার স্মৃতি মনের মধ্যে ঘুরে ফিরে আসতে লাগলো।
সমস্ত ভয়ঙ্কর ঘটনার কথা ভুলে সারাদিনে নানান কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ঘর পরিষ্কার, রান্না, খাওয়া দাওয়া শেষ করে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলে হাত ঘড়িটা নিয়ে যখন সময় দেখলাম তখন রাত 10টা পেরিয়ে গেছে। ক্লান্তিতে চোখ দুটো একেবারে বন্ধ হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। হঠাৎ করে বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে তাড়াতাড়ি করে উঠে লণ্ঠনের আলোটা বাড়িয়ে দিয়ে বাইরে এসে দাঁড়াতে দেখলাম অনন্ত উদ্বিগ্ন মুখে উঠোনে দাঁড়িয়ে রয়েছে। অত রাতে ওকে আমি দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে, এত রাতে এখানে কি করছিস? বাড়িতে সব ঠিক আছে তো? অনন্ত জবাব না দিয়ে কেবল চিন্তিত মুখে আমার সর্বাঙ্গ নিরীক্ষণ করতে লাগলো। ওকে চুপ করে থাকতে দেখে আমি আবারও জিজ্ঞাসা করলাম, কিরে, বলবি তো কি হয়েছে? আর ওখানে নিচে না দাঁড়িয়ে ওপরে আয়। কিন্তু আমার কথার কোনো উত্তর না দিয়ে অনন্ত একইভাবে দাঁড়িয়ে রইল। তারপর ধীর স্বরে বলল, চন্দনবাবুর শরীরটা বড্ড বিগড়েছে রে। শুনলাম সন্ধে থেকে বড্ড জ্বর। কোনো বুদ্ধি এত রাতে এখানে আসতে চায়নি। তুই একবার চল, ওনাকে দেখে আসবি। মানুষটা বড্ড কষ্ট পাচ্ছে। ওর কথা শুনে আমি উদ্বিগ্ন হয়ে বললাম, আগে বলবি তো, তুই এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিলিস। দেখো দেখি, চল চল, আর দেরি করা ঠিক হবে না। তুই কি ওনাদের বাড়িতে আজ গিয়েছিলিস? কথাটা বলে নিজেই থমকে দাঁড়ালাম। মনে পড়ল আজ বিকেলেই অনন্ত বৌদিকে নিয়ে ওনার বাপের বাড়ি গেছে, তাই আজ রাতে কোনো মতেই তার এখানে ফেরা সম্ভব নয়। আমি ভয় ভয় পেছন ফিরে তাকালাম। অনন্ত তখনও দাঁড়িয়ে রয়েছে। আমি ওই অন্ধকারের মধ্যে উঁকি ঝুঁকি মেরে লক্ষ্য করলাম অনন্তর পাগুলো স্বাভাবিক মানুষের মতো নয়, উল্টো দিকে ঘোরানো। ঠিক ওই মুহূর্তে অনন্ত কান ফাটানো হাসির দমকে আমি চমকে উঠলাম। সামনের দিকে তাকাতে দেখি অনন্তরূপী সেই অশরীরই সামনের গাছটায় পা ঝুলিয়ে বসে আছে। আস্তে আস্তে তার রূপ পরিবর্তন হয়ে একটি মেয়ের দেহে পরিণত হলো। তার এলো চুলগুলো বাতাসে ভাসতে লাগলো। তার আগুন চোখের স্থির দৃষ্টি আমার দিকেই। মনে হচ্ছিল ওই আগুন দৃষ্টিতেই হয়তো আজ আমার মৃত্যু নিশ্চিত। আমি সেদিকে তাকিয়ে বিস্ময় ভয়ে কাঁপতে লাগলাম। আমার অবস্থা দেখে তার হাসি আরো বেশি দ্বিগুণ হলো। একটা খ্যাক খ্যাকে যান্ত্রিক গলায় বলে উঠল, কি ভেবেছিস একবার আমায় তাড়াতে পেরেছিস বলে পর তাড়াতে পারবি? হ্যাঁ, ভুল করেও তা ভাবিস না। আমার রাস্তায় আজ পর্যন্ত যারা যারা এসেছে তাদের মৃত্যু হয়েছে আমার হাতে। কথাটা বলেই আবারও হেসে উঠল সে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, যাকে বাঁচাতে চাইছিস তার মরণ আমার হাতে নিশ্চিত। আমার সমস্ত কিছু কেড়ে নিয়ে আমার অকাল মৃত্যু ঘটিয়েছে সে। মিথ্যে প্রতারণা করেছে সকলের সাথে। আমার সুখের সংসার শুরু হবার আগেই সব ধ্বংস করে দিয়ে নিজে সুখের সংসার বেঁধেছে। আমার জীবনে অন্ধকার নামিয়ে কিছুতেই ওকে সুখী হতে থাকতে দেব না। আমি কিছুতেই ছাড়বো না ওকে, কিছুতেই না। ও বুঝবে মৃত্যুর জ্বালা কি, হারানোর জ্বালা কি। সেই সাথে তোরও মৃত্যু নিশ্চিত আমার হাতে। আমার পথে বাধা হতে চেয়েছিলে না? দেখ এবার, দেখ। এই বলে ওই পেতনিটা নিজের লম্বা হাতখানা আমার দিকে বাড়িয়ে দিলেও খুব অদ্ভুতভাবে তার হাতখানা আমার কাছ পর্যন্ত এসে পৌঁছল না, বরং তার আগেই তীব্র আর্তনাদে ছিটকে পড়ল সে। আমি পুরো বিষয়টা অবাক চোখে দেখতে লাগলাম। তারপর আবারও উঠে আগের থেকে বেশি হিংস্র গতিতে তার এলো চুল উড়িয়ে দুটো সদন্ত বের করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এসব দেখে ভয় আমি প্রায় দম বন্ধ করে নিজের মৃত্যুর সময় গণনা করতে লাগলাম। কিন্তু আবারও অদ্ভুতভাবে সেই পেতনি আমার থেকে 10 হাত দূরত্বে আর্তনাদ করে ছিটকে পড়ল। একই ঘটনা পরপর দুবার ঘটায় বুঝলাম
কোনো বিপরীত শুভ শক্তি ওই পেতনির অশুভ শক্তিকে বারবার পরাজিত করছে। বারবার পরাজিত হয়ে তীব্র আক্রোশে গগন ফাটানো চিৎকার করে অশরীরীটি নিজের মুন্ড হাতে নিয়ে তাণ্ডব করতে লাগলো। তার চোখের মণি দুটো আগের থেকেও বেশি জ্বলতে লাগলো, সেই সাথে বাড়তে লাগলো প্রাকৃতিক দুর্যোগ। প্রচণ্ড হাওয়ার গতিতে গাছগুলো প্রায় নুইয়ে পড়ছে বারবার। এসবের মাঝে হঠাৎ ধূপধুনুর গন্ধে চমকে উঠলাম। তার সাথে একটা শীতল বাতাসে আমার চারদিকটা ভরে উঠতেই একটা অদৃশ্য উষ্ণ বন্ধন অনুভব করলাম। ধীরে ধীরে ধূপধুনার গন্ধের তীব্রতা বাড়তেই দেখলাম ওই পেতনি আর্তনাদ করে বাতাসে মিলিয়ে যাচ্ছে। একটার পর একটা ঘটনার চাপ সহ্য করতে না পেরে আমি বাড়ির দালানে হেলান দিয়ে বসে পড়তে অনুভব করলাম একটা শীতল বাতাস আমায় ঘিরে ধরেছে, আর একটা উষ্ণ হাত আমার মাথা স্পর্শ করেছে। আমি মুচকি হেসে আশ্বস্ত হয়ে চোখ বন্ধ করলাম। পরদিন সকালে রঞ্জিতবাবু আর অনন্তর ডাকে আমার ঘুম ভাঙতে দেখি আমি বাড়ির দালানে ঘুমিয়ে পড়েছিলাম। আমায় অমন করে ঘুমোতে দেখে অনন্ত চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কিরে এরকম শুয়ে আছিস কেন? শরীর ঠিক আছে তো? কোনো অসুবিধা হলো নাকি? ওর প্রশ্নবাণে জর্জরিত হয়ে আমি আগের দিনের সমস্ত ঘটনা বলতেই দেখলাম ওদের দুজনের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। তা দেখে আমি হেসে বললাম, চিন্তা নেই, আমি সুস্থ আছি। আমার রক্ষাকর্তা আমায় রক্ষা করেছেন। কিন্তু আপনারা এত সকালে এখানে কি করছেন? আমার কথা শুনে রঞ্জিত বলল, কিন্তু ওইদিকে যে অনর্থ ঘটে গেছে, মালিনী কাল থেকে একেবারে উন্মাদ হয়ে উঠেছে। ওকে ধরে রাখার সাধ্য আমাদের কারণ নেই। কাল রাতে খোলা ছাদে একেবারে ধারে পা ঝুলিয়ে বসেছিল। রূপা ওর খোঁজ করতে গিয়ে মালিনীকে অমন অবস্থায় দেখে সরিয়ে আনতে গেলে মালিনী রূপার গলা টিপে ধরে। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। কালকে সময় মতো আমি ওখানে পৌঁছেছিলাম, তাই না হলে কি যে হতো ভগবানই জানেন। হয়তো রূপাকে প্রাণেই মেরে ফেলতো। আপনি দয়া করে একবার আমাদের বাড়িতে চলুন। বাবা আপনার পথ চেয়ে বসে আছে। দয়া করে চলুন, একটিবার আমাদের সাথে চলুন। আমি ওনার কথায় দ্বিমত না করে ওদের সাথে রওনা দিলাম। তবে যাওয়ার আগে দাদুর কিছু জিনিসপত্র নিতে ভুললাম না। ওনাদের বাড়িতে গিয়ে প্রথমে মালিনীর ঘরে প্রবেশ করতে দেখলাম সে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখে আমরা নিঃশব্দে প্রস্থান করে রূপা দেবীর ঘরে যেতে দেখলাম উনি বিছানায় হেলান দিয়ে বসে রয়েছেন। আমাদের ঘরে প্রবেশ করতে দেখে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সব দোষ আমার। আজ আমার করা পাপের শাস্তি পাচ্ছে আমার মনটা। যদি সেদিন লক্ষ্মীকে অমন করে মিথ্যে অপবাদ না দিয়ে মারতাম, তাহলে আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। রূপা দেবীর এই কথায় আমরা সকলেই চমকে উঠলাম। আমি জিজ্ঞাসা করলাম, লক্ষ্মীকে? লক্ষ্মীর সাথে ঠাকুরপুর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি কথাটা শেষ না করেই আবারও উনি কেঁদে উঠলেন। রঞ্জিতবাবু কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি করেছিলে তুমি লক্ষ্মীর সাথে? রূপা দেবী কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই ভেবে রেখেছিলাম ঠাকুরপুর সাথে মালিনীর বিয়ে দেব, যাতে দুই বোন একসাথে থাকতে পারি। কিন্তু মাঝখান থেকে বাবা কোথাকার এক হাড় হাওয়াতে ঘরের একটা মেয়ে, ওই লক্ষ্মীকে এই বাড়ির বউ করবে বলে একেবারে উঠে পড়ে লাগলেন। আমার এত বোঝানোর পরেও তিনি আমার একটা কথাও শুনলেন না। নিজের মতো সিদ্ধান্ত নিয়ে বিয়ের তোড়জোড় শুরু করে দিলেন। ওইদিকে আমার বোনটাও একটু একটু করে ভেঙে পড়তে লাগলো। ঠাকুরপোকেও কয়েকবার বলেছিলাম যাতে বিয়েটা না করে, কিন্তু সবাই তো তখন ওই লক্ষ্মীর গুণে আর রূপে অন্ধ হয়ে বসে আছে। মেয়েটা কি জাদু জানতো কে জানে। একে একে সবার প্রিয় হয়ে উঠল। একদিকে লক্ষ্মী সবার চোখের মণি হয়ে উঠছিল, অন্যদিকে আমার বোনটা তিলে তিলে কষ্ট পেয়ে শেষ হয়ে যাচ্ছিল।
তাই শেষ পর্যন্ত কোনো কিছু উপায় না পেয়ে ওদের বিয়ের দিন রাতে কিছু সময় আগে ওদের বাড়ি পৌঁছে নানা কৌশলে লক্ষ্মীকে বিষ মেশানো ফল খাইয়ে দিয়ে আমি মনে মনে এক প্রকার নিশ্চিন্ত হয়ে লক্ষ্মীর মৃত্যুর অপেক্ষা করতে লাগলাম। অবশ্য তার ফল পেতে খুব বেশি দেরি হলো না। বিয়ের পিঁড়িতে বসার আগেই বিষের প্রভাবে লক্ষ্মী কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই মুখ দিয়ে গেঁজলা উঠে মৃত্যু মুখে ঢলে পড়ল। সত্যি বলতে তখন তখন নিজের করা পাশবিক কাজের প্রতি আমার একটুও ভয় হয়নি, একটুও দুঃখ হয়নি আমার। বরং ভিতরে ভিতরে এক পৈশাচিক আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম। আগে থেকে গ্রামের অনেকেই লক্ষ্মীর গুণ আর রূপের জন্যে মনে মনে ঈর্ষা করত। ওর মৃত্যুর পর তাদের মাধ্যমে লক্ষ্মীর নামে গুটি কয়েক অপবাদ ছড়িয়ে দিতে সময় লাগেনি আমার। গ্রামের সবার মাঝে ছড়িয়ে গিয়েছিল যে লক্ষ্মীর প্রেমিক থাকা সত্ত্বেও ওর অমতে জোর করে ঠাকুরপোর সাথে বিয়ে দেবার জন্যই ও আত্মহত্যা করেছে। লক্ষ্মীর মৃত্যুটাকে সকলেই সহজভাবে আত্মহত্যাই ভেবে নিয়েছিল। তারপর ধীরে ধীরে লক্ষ্মীর মৃত্যু শোক কাটতেই ঠাকুরপোর সাথে মালিনীর বিয়েটা কোনো রকম ঝামেলা ছাড়াই মিটে গেল। আমার বোনটাও আগের মতো প্রাণবন্ত হয়ে উঠল। কিন্তু তারপর থেকেই শুরু হলো আসল সমস্যা। মালিনী নাকি মাঝে মাঝে লক্ষ্মীকে দেখতে পেত। কখনো আয়নায় নিজের প্রতিবিম্বের জায়গায় লক্ষ্মীর সিঁদুর পরা মুখের প্রতিবিম্ব দেখতে পেত। কখনো ছাদের কোণে, কখনো পুকুর ঘাটে লক্ষ্মীর উপস্থিতি টের পেত। মালিনী ভয়ে ভয়ে আমাকে এইসব বললেও আমি ওগুলোকে ওর মনের ভয় বলে উড়িয়ে দিয়েছিলাম। তবে তারপর থেকে এমন অনেক অবাস্তব কিছু ঘটতে লাগলো, যাতে করে আমার মনেও ভয়ের বাসা বাঁধতে লাগলো। আমিও বেশ কয়েকবার মালিনীর মধ্যে লক্ষ্মীর হাবভাব লক্ষ্য করতে লাগলাম। যে লক্ষ্মীকে আমার বোনের ভালোর জন্য পৃথিবী থেকে সরিয়ে দিলাম, সেই লক্ষ্মী মৃত্যুর পর আমার বোনের ক্ষতি সাধন করতে চাইছে জেনে আমার ঠিক কী করণীয় বুঝে উঠতে পারিনি। না তো কারোর সামনে সত্যিটা বলতে পেরেছি। আমার করা পাপের শাস্তি বোনকেও পেতে দেখে আমার কিছুই করার ছিল না। শুধু ওকে একটু চোখে চোখে রাখতাম, যাতে লক্ষ্মী ওর বড় কোনো ক্ষতি না করতে পারে। এই বাড়ির পুরোহিতকে বলে কয়েকবার যজ্ঞের আয়োজন করা হলেও ঠিক কোনো না কোনোভাবে ওই যজ্ঞ পণ্ড হয়ে যেতে লাগলো। অন্যদিকে মালিনীর মধ্যেও আরো অনেক বেশি বেশি পরিবর্তন দেখা দিতে লাগলো। আর এখন তো নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন ওর অবস্থা। আমি জানি আমি পাপ করেছি, তার জন্য সবাই মিলে আমার যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু দয়া করে আমার বোনটাকে বাঁচিয়ে দিন, দয়া করে আমাকে একটু দয়া করে আমার বোনটাকে বাঁচিয়ে দিন। আর কিচ্ছু চাই না, আমার বোনটাকে বাঁচিয়ে দিন। রূপা দেবীর কথা শুনে আমরা সকলেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রঞ্জিতবাবু কিছু না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলেন। আমি আর অনন্ত চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর ঠিক তখনই ঘরের মধ্যে চোখের নিমেষে অন্ধকার নেমে এলো। আমাদের সকলকে চমকে দিয়ে নারী কণ্ঠ বিকট শব্দে হো হো করে হেসে উঠে কাঁপিয়ে দিল ঘরের দেওয়াল। তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে একটা অবয়ব ফুটে উঠল। যদিও অন্ধকারে তার মুখ কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু তার অমন গলা আমাদের বুকের মধ্যে একেবারে উথাল পাথাল সৃষ্টি করে দিয়েছিল। আমাদের ভাবনার মাঝে নারী কণ্ঠটি বলে উঠল, যত ইচ্ছে চেষ্টা কর, কিছুই করতে পারবি না। আমি যে কষ্ট পেয়েছি সবটা ফিরিয়ে দেব। এই বলে সে মালিনীর ঘুমন্ত দেহটা অদৃশ্য জাদু বলে ভাসিয়ে দিল। তারপর সজোরে আছড়ে ফেলে দিল মাটিতে। প্রচণ্ড আঘাতে কোকিয়ে উঠল মালিনী। এতে আরো হাসি বাড়ল ওর। আবারও নিজের শক্তি প্রয়োগ করে মালিনীর শরীরটা বাতাসে তুলতে আমি নিজে শক্তি প্রয়োগ করলাম, আর তাতেই কাজ হলো। নিজের শক্তি প্রয়োগ করে আর কতদিন বাঁচতে পারিস আমিও দেখব। ওকে
ওকে আমার হাতেই মরতে হবে। হ্যাঁ, ওকে আমার হাতেই মরতে হবে। কথাগুলো বলেই অবয়বটা মিলিয়ে গেল বাতাসে। সকলে চিন্তিত হয়ে মালিনীকে বিছানায় শুইয়ে দিতে আমি পরীক্ষা করে দেখলাম মেয়েটার জ্ঞান ফেরেনি। তার উপর যা ঝড় যাচ্ছে সে বিষয়ে কিছু বলবার বাকি থাকে না। রূপা দেবী তখনও ভীত ও সন্ত্রস্ত হয়ে বোনের মাথার কাছে বসে কেঁদে চলেছেন। ওনাকে মালকিনীর কাছে রেখে আমরাও ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। রঞ্জিতবাবুর বাবা আমাদের দিকে এগিয়ে এসে বললেন, তোমরা এসেছো? আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসলে আমাদের পুরোহিত ঠাকুরও রয়েছেন, ইনি যজ্ঞ করার কথা বলছিলেন, কিন্তু উনি যতবারই যজ্ঞ করতে গেছেন কিছু না কিছু বাধা পড়ে তা সম্পূর্ণ হয়ে ওঠেনি। আপনি তো কাল বলে গেলেন আপনি এই বিপদ থেকে রক্ষা করবেন। দয়া করে আপনি আমাদের সাহায্য করুন বাবা। ওনার কথায় বুঝলাম একটু আগে ঘরের সেই ভয়ঙ্কর ঘটনার কথা উনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। তাই আমিও সে বিষয়ে কিছু না বলে ওনার প্রস্তাবের কথা ভেবে বেশ খানিকক্ষণ একান্তে চিন্তা করে ওনাদের পুরোহিতকে যজ্ঞের আয়োজন করতে বললাম। দুপুরের মধ্যে সমস্ত জোগাড় করে পাঁজি দেখে বিচার সময় ঠিক করে ঘড়িতে কাঁটায় কাঁটায় দুপুর 2টো বাজতেই অমাবস্যার পূর্ণ যোগে যজ্ঞ আরম্ভ হলো। সাথে সাথে ওপরের ঘর থেকে মালিনীর চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। পুরোহিত ঠাকুরকে এক এক করে সব নিয়ম পালন করতে বলে আমি ওই বাড়ির চারপাশে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে নিজেও যজ্ঞের আসনে বসলাম। একে একে মন্ত্র পাঠের মধ্যে দিয়ে যত পুজোর কাজকর্ম এগোতে লাগলো ততই মালিনীর চিৎকারের আওয়াজ বাড়তে লাগলো। সেই সাথে ঘরের মধ্যে একসাথে অনেকগুলো অদৃশ্য প্রাণীর উপস্থিতি অনুভব করলাম। যদিও যজ্ঞের সীমারেখার মধ্যে তাদের কারোরই প্রবেশের ক্ষমতা নেই, তবুও বাইরে থেকে অদৃশ্য ক্ষমতা বলে সমস্ত যজ্ঞ আয়োজনে পূর্ণ করার নানান চেষ্টা চালিয়ে যেতে লাগলো। এর মধ্যে হঠাৎ বৃদ্ধ বাড়িতে ধীরে ধীরে ঝড়ের কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো। সময়ের সাথে সাথে তার গতিও বাড়তে লাগলো। প্রচণ্ড ঝড়ে যজ্ঞের আগুনে আস্তে আস্তে নিভে যেতে লাগলো। আমি গঙ্গা জল নিয়ে হোমকুণ্ডর চারপাশে ছিটিয়ে দিয়ে আবারও পুজোয় মন দিলাম। আমার সাথে থাকা পুরোহিত ঠাকুরও যে অদৃশ্যদের উপস্থিতি টের পেয়েছেন তা তার কাঁপা কাঁপা হাতে যজ্ঞের কাজ আর মন্ত্র উচ্চারণ দেখেই বুঝতে পারছিলাম। আমি মন্ত্র উচ্চারণের মাঝেই চোখের ইশারায় ওনাকে আশ্বস্ত করে শান্ত হতে বললাম। ওদিকে শব্দের প্রাবল্য ক্রমেই বাড়ছে, তবুও আমি আর পুরোহিত এক মনে নিজেদের কাজ করে যেতে লাগলাম। যজ্ঞের মাঝে হঠাৎ করেই কোনো একটা অশুভ কিছুর ইঙ্গিতে আমার মনটা কু ডেকে উঠলেও নিজের সমস্তটুকু মনোযোগ আর ভক্তি দিয়ে নিয়ম পালন করতে লাগলাম। এবার একটা অবাক করা বিষয় ঘটল। সব শব্দ থেমে গেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু তাও আমার মনে একটা অশুভ ইঙ্গিত বারবার ধাক্কা দিচ্ছে। যজ্ঞের প্রায় শেষে লক্ষ্মীর নামে আহুতি দেবার আগে মালিনী দেবীর হাড় কাঁপানো হাসির সাথে রূপা দেবীর কান ফাটানো ভয়ার্ত কণ্ঠে আমরা সকলে হকচকিয়ে গেলেও যজ্ঞের আসন ছেড়ে উঠলাম না। কিন্তু তার আগেই দেখলাম মালিনীর শরীরটা টিকটিকির মতো ওপরের ছাদের দেওয়ালে এদিক ওদিকে ঘুরছে। আমি পুরোহিত মশাইকে বলে ওপরের ঘরে যেতে যাব, তার আগেই অদৃশ্য একটা দেওয়াল বারবার আমায় আটকে দিতে লাগলো। সে সাথে যতবার আমি অদৃশ্য দেওয়াল ভাঙার চেষ্টা করতে লাগলাম ঠিক ততবারই আমার শরীর তীক্ষ্ণ যন্ত্রণায় মুচড়ে উঠতে লাগলো। আমার অবস্থা দেখে পুরোহিত কাঁপা গলায় বললেন, আপনি যজ্ঞটা শেষ করুন। এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে এই যজ্ঞ শেষ করতেই হবে। আমি ওনার কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে যজ্ঞের দিকে মন দিলাম। যজ্ঞ শেষ পর্যায়ে আহুতি দিয়ে ঠাকুর প্রণাম জানিয়ে সমস্ত সমাধা করে ওপরে মালিনী দেবীর ঘরের দিকে দৌড়ে গেলাম। যজ্ঞ সুসম্পন্ন হলেও মনের মধ্যে খচখচানি ভাবটা ওপরে যাওয়ার সাথে সাথে বাড়তে লাগলো। মনে হলো লক্ষ্মী তার নিজের কাজ ঠিকই সম্পন্ন করেছে। মালিনীর ঘরে প্রবেশ করতে দেখলাম অনন্ত, রঞ্জিত, ওনার বাবা সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। রঞ্জিত বাবুর মা মেঝেতে পড়ে থাকা রূপা দেবীর রক্তাক্ত শরীরটা আঁকড়ে ধরে কেঁদে চলেছেন, আর মালিনী অচৈতন্য হয়ে রূপা দেবীর পাশে পড়ে রয়েছে, ওনার হাতে রক্তের ছাপ।
আমি ঘাড় ফিরিয়ে দেখলাম মালিনী দেবীর ঘরে আয়নায় রক্তের ফোঁটায় লেখা সমাপ্ত। বুঝলাম লক্ষ্মীর কাজ শেষ হয়েছে, সে পৃথিবী থেকে মুক্তি নিয়েছে। আমি রঞ্জিত বাবুর কাঁধে হাত রাখতে উনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, রূপার পাপের শাস্তি হিসেবে আজই ওকে পুলিশের কাছে তুলে দিতাম, কিন্তু লক্ষ্মী যে নিজের খুনের প্রতিশোধ নিজেই নিয়ে নিয়েছে। তবে রূপা পুলিশের হেফাজতে থাকলে মানুষটাকে একটু চোখের দেখা তো দেখতে পেতাম। এখন তো সেটাও সম্ভব নয়। আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা দয়া করে কখনো কাউকে বলবেন না যে মালিনীর মধ্যে দিয়ে লক্ষ্মী রূপার ওপর প্রতিশোধ নিয়েছে। মেয়েটা যদি জানতে পারে ওর হাতেই ওর দিদির মৃত্যু হয়েছে, তাহলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। সত্যি বলতে যা হয় মঙ্গলের জন্যই হয়, রূপার জন্য এটাই হয়তো মঙ্গল ছিল। রঞ্জিত বাবুর অমন নিষ্প্রাণ কণ্ঠ শুনে বুঝলাম উনি নিজেও এই ঘটনায় ভেঙে পড়েছেন, তবুও সকলের সামনে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ওনাকে আশ্বস্ত করে বললাম, শুধু এই ঘটনা নয়, রূপা দেবী যে লক্ষ্মীর হত্যাকারী ছিল সেটাও কেউ কোনোদিন জানবে না। তবে এইভাবে দেহ আর ফেলে রাখবেন না, দ্রুত ওনার দাহ কার্য সম্পন্ন করুন। রঞ্জিতবাবু নিঃশব্দে মাথা নাড়লেন। তারপর আমি একবার চন্দনবাবুর সাথে দেখা করে ভারাক্রান্ত মনে গ্রামের দরকারি কাজ শেষ করে কলকাতায় ফিরে এসেছিলাম। দাদু, ওই ওনার মৃত্যুর পর ওই গ্রামে আর কখনো পেতনির কবলে কেউ পড়েছিল? দাদু মাথা নাড়িয়ে না জানালেন। দাদু, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বল না। আপনার ওপর যখন ওই পেতনিটা আক্রমণ করতে এসেছিল, তখন আপনাকে কে রক্ষা করেছিল? আমার ঠাকুরদা। ওনার ভিটেতে থেকে ওনার নাতিকে কেউ আঘাত করবে সেটা উনি মানবেন কেন? তাছাড়া গ্রামে প্রবেশ করার সময় যখন ওই পেতনির কবলে পড়েছিলাম, তখনও উনি আমার রক্ষা করেছিলেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওনার মৃত্যু হলেও ওনার শুভকামনা শক্তি আমার সাথেই রয়েছে। ওনার জন্যই সেদিন আমি প্রাণে বেঁচেছিলাম। আর আপনি বললেন না তো যে আপনি কি করে জানলেন আমরা বিধু দাদুদের বাগানে আম চুরি করতে যাব? সে তো বাইরে থেকে তোদের কথা শুনছিলাম তাই জানলাম। তার আগে ওই বিধু ঘোষেদের বাড়িতে একটা দরকারে গিয়েছিলাম, তখন উনি নিজেই আমাকে এই আমগুলো দিয়েছিলেন। তো যাই হোক, তোদের মনের ইচ্ছে পূরণ হয়ে গেছে তো। আর ভুল করে ওদের বাগানে যাবি না বলে দিলাম, না হলে কি হবে জানিস তো। দাদুর কথা শুনে আমরা সকলেই মাথা নাড়লাম। হ্যাঁ, এবার সব ঘরে যা, সন্ধে নামছে, তাড়াতাড়ি বাড়ি যা, নইলে মায়েরা চিন্তা করবে। আবার পরে রোববার আসবি, তখন আবার একটা নতুন গল্প শোনাবো। দাদুর কথা শুনে ওরা আর দেরি না করে এইবার বাড়ি ফেরার পথ ধরল। গুলি যাওয়ার সময় সবার উদ্দেশ্যে বলল, যদি রাস্তার মাঝখানে কেউ ডাকে তাহলে আগে তার পায়ের দিকে তাকাবি, তারপর সাড়া দিবি। না হলে যদি পেতনি হয়, এই চুপচাপ বাড়ি চ, নইলে পেতনি সবার আগে তোরই ঘাড় মটকাবে। নীলুর কথা শুনে গুলি আর এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগালো নিজের বাড়ির দিকে। ওর যাওয়ার দিকে আমরা সকলে তাকিয়ে হো হো করে হাসতে শুরু করলাম।